অবসরের কথা বাসরের 11, 12 এবং 15তম পর্বের পর আমরা আবার এই 19তম পর্বে এসেছি সেই হস্তিনাপুরের কুরু রাজসভায়, যেখানে উপস্থিত আছেন শ্রীকৃষ্ণ। তিনি কথা বলছেন। তিনি এসেছেন পাণ্ডবদের পক্ষ হয়ে একটা শান্তি প্রক্রিয়ায়, এবং সেখানে আমরা সেই 15তম পর্বে শুনেছি শ্রীকৃষ্ণের সেই ছাঁচা ছোলা বুদ্ধিদীপ্ত জ্বালাময়ী তীক্ষ্ণ কথাবার্তার পর আর কেউই কথা বলতে এগিয়ে এলেন না, এবং সবার মধ্যে একটা নিস্তব্ধতা চলে এলো। এবং সেখানে মহাভারতের কবি একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে প্রাক্রামদ অগ্রতঃ। প্রাক্রামদগ্রতঃ, প্রাক্রামদ অগ্রতঃ। প্র মানে প্রকৃষ্টভাবে, আক্রমদ অগ্রতঃ, কে অগ্রত মানে অগ্রবর্তী হয়ে বা প্রথমে কথা বলতে, প্রতি আক্রমণে। শ্রীকৃষ্ণ যেভাবে ছাঁচা ছোলা এবং ভীষণ তীক্ষ্ণ জ্বালাময়ী এবং সেই সঙ্গে বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলছিলেন, এবং তার মধ্যে এতটাই যুক্তিশুদ্ধি ছিল যে কেউই আর নিজের থেকে এগিয়ে এসে তার প্রতি আক্রমণে যাবার বা প্রতি উত্তরে যাবার বা শ্রীকৃষ্ণের কথাকে আক্রমণ করে প্রতি আক্রমণ যাকে বলে তেমন একটা কথা বলবার যুক্তি বা সাহস কারো হলো না। অর্থাৎ এইটা হচ্ছে এতটাই তীক্ষ্ণ এবং এতটাই যুক্তিশুদ্ধ ছিল শ্রীকৃষ্ণের কথা। অর্থাৎ লক্ষ্য করবেন, যখন একজন খুব ব্যক্তিত্ব সম্পন্ন প্রভাবশালী মানুষ যখন একেবারে তীক্ষ্ণ যুক্তি দিয়ে একের পর এক বক্তব্য সভায় উপস্থাপন করেন, তখন সমস্ত সভার মধ্যে তার কথার শেষে একটা গভীর নিস্তব্ধতা নেমে আসে। এই নিস্তব্ধতা মানে যারা তার কথা মানতে পারছেন না, যাদের কথাটা তাদের স্বার্থ বুদ্ধি অনুসারে সঠিক বলে মনে হচ্ছে না, তারাও প্রতিযুক্তি যেন খুঁজে পাচ্ছেন না, প্রতি আক্রমণ করবার সাহস তারা নিজেদের মধ্যে আর খুঁজে পাচ্ছেন না, সাহস পাচ্ছেন না, এরকম। এবং সেখানে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ, এবং সেটাই আদত। এবং যেহেতু শ্রীকৃষ্ণ কথাগুলো সরাসরি ধৃতরাষ্ট্রকে লক্ষ্য করে বলছিলেন, ফলত শ্রীকৃষ্ণের বক্তব্যের প্রতিঘাতে ধৃতরাষ্ট্র বেশ খানিকক্ষণ চুপ করেই রইলেন। সমস্ত সভা তো নিস্তব্ধ, কারোরই সাহস হলো না কথা বলার, এগিয়ে গিয়ে কথা বলবার মতন সাহস কারো ছিল না, বা বলা ভালো কারো মুরদ ছিল না। ধৃতরাষ্ট্র যথেষ্টভাবে মানে দোষী সাব্যস্ত হয়েও, তিনি যথেষ্টভাবে শ্রীকৃষ্ণের দ্বারা ভর্ষিত হয়েও তিনি অদ্ভুতভাবে চুপ করে রইলেন, এবং তিনি শ্রীকৃষ্ণের কথাগুলো উড়িয়ে দিতে পারছেন না। হ্যাঁ, এবং সবাই যখন চুপ করে আছেন, তখন দেখবেন মহাভারতের মধ্যে কিছু কথা উঠছে, সেখানে সেই সবার মধ্যে কথা উঠছে, কিন্তু কথা
ধৃতরাষ্ট্র বলছেন না, কৌরব যুবকেরাও বলছেন না, অর্থাৎ দুর্যোধন, কর্ণ, শকুনি, দুঃশাসন এরাও বলার সাহস পাচ্ছে না। কথা তাহলে কারা বলছেন? পরস্পরের কথা যেন আসছে, সেখানে কিছু কথা উঠছে, বলছে। কারা বলছেন? বলছেন সেই সভায় যে সমস্ত মুনি ঋষিরা, অর্থাৎ সেকালের যে সমস্ত বিদ্বজ্জনেরা সেখানে উপস্থিত ছিলেন, তারা কথা বলছেন। এবং সেখানে পরশুরাম কথা বলছেন। তিনি কথা বলছেন, উপলক্ষ কিন্তু ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রকে উপলক্ষ করেই পরশুরাম কথা বলছেন। পরশুরামের কথা পরে বলছেন কর্ণমুনি, কর্ণমুনির পরে কথা বলছেন নারদ। এই যে সেইকালের সমস্ত বিদ্বৎ সমাজের মানুষেরা, যারা আমরা আগের সেই আপনারা সেই 15 নম্বর পর্বটাকে একবার শুনবেন, শুনে নিতে আমরা বলবো। কারণ এটা তো কথাবাসর না। কথাবাসরের আমরা আগেও বলেছি, আবারও বলছি, এখানে ধারাবাহিকতা থাকে না। এটা ঠিক অবসরের কথাবাসর তো একটার পর একটা টপিক আসে, নানা ধরনের টপিক আসছে সেখানে। সুতরাং এই যে বিষয়, এই শ্রীকৃষ্ণকে নিয়ে এই কুরুসভার যে কথা, সেগুলো আমরা 11তম পর্বে বলেছি, 12তম পর্বে বলেছি, 15তম পর্বে বলেছি। তারপরে আবার মাঝখানে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আবার এসেছে এই 19তম পর্বে। যেমন একটা কথাবার্তার মধ্যে নানা ধরনের বিষয় উঠে আসে, একটা ধারাবাহিকতা থাকে না, আমাদের এখানেও ঠিক সেরকমই থাকে। সুতরাং আপনারা একটু 15তম পর্বটাকে একবার শুনে নেবেন। যে 15তম পর্বে আমরা আলোচনা করেছি যে আলটিমেটাম নিয়ে, সেটা একটু শুনে নেবেন, যে তাহলে ধারাবাহিকতাটা আপনাদের কাছে একটু থাকবে, কি কথা সেখানে হয়েছিল কুরুসভায়। তো যাই হোক, এখানে আমরা দেখছি এরা কথা বলছেন। এরা কিন্তু কথা বলার জন্য আসেননি, এরা এসেছিলেন শোনার জন্য। এরা শ্রোতৃমণ্ডলী। কারণ এটা একটা মহতী সমিতি হচ্ছে মহাভারত। এই যে কুরুসভার, এটা কি, এই যে কুরুসভা, হস্তিনাপুরের কুরুসভা, এবং এখানে যে আলোচনা হচ্ছে, শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছেন কথা বলার জন্য, এইটাকে মহাভারত বলছেন মহতী সমিতি বা মহতী সভা। তিনি বলেছেন মহতী সমিতি বা মহতী বা পার্থিবী সমিতি বা পার্থিবী সভা, এটা বলেছেন। তো সেখানে এরা শুনতে এসেছেন। এরকমভাবে পার্লামেন্টের গ্যালারিতে যেরকম পার্লামেন্টেরিয়ান ডিবেট শোনার জন্য মানুষেরা উপস্থিত থাকেন, সাধারণ মানুষেরা উপস্থিত থাকেন, সেরকমভাবে এরাও উপস্থিত হয়েছেন। এবং এরা কেবল সাধারণ মানুষ নয়, এরা প্রত্যেকেই সে সমাজের জ্ঞানী গুণী বিদ্বৎ সমাজ। কিন্তু কেউ যখন কথা বলছেন না, কারো যখন কথা বলার সাহস বা যুক্তি যোগাচ্ছেন না, সেখানে কথা বলছেন, প্রথমেই কথা বলছেন পরশুরাম। তিনি কি বলছেন? তিনি একটি প্রাচীন ঘটনার কথা উল্লেখ করছেন। দম উদ্ভব নামে এক রাজার কথা তিনি বলছেন, এবং বলছেন সেই রাজা, যিনি একজন ভয়ঙ্কর দাম্ভিক ছিলেন, এবং সেই দাম্ভিক রাজার কি পরিণাম ঘটেছিল। হ্যাঁ, নরনারায়ণ ঋষি কিভাবে সেই দাম্ভিক রাজার দর্প চূর্ণ করেছিলেন, এবং সেই নরনারায়ণ আর কেউ নন, এই কৃষ্ণ এবং অর্জুনই হচ্ছেন সেই নরনারায়ণ। এই
কথাপৃষ্ঠে এই কথাই তুলে আনলেন পরশুরাম। ঠিক পরশুরামের কথার সঙ্গে সঙ্গে সেখানে তারপরেই কথা শেষ হতে না হতেই কথা আরম্ভ করলেন কর্ণমুরি। তিনি ইন্দ্রের সারথি মাতলির বিয়ে উপলক্ষে, ইন্দ্রের সারথি ছিলেন মাতলি, মাতলির মাতলির মেয়ের বিয়ে উপলক্ষে সেখানে বিষ্ণু বাহন গরুড় নিমন্ত্রিত হয়েছেন এবং গরুড় সেখানে খুব ঔদ্ধত্য আচরণ করেছিল এবং বিষ্ণু কিভাবে তার সারথীর ঔদ্ধত্যকে নাশ করেছিলেন সেই কথা শোনালেন কর্ণমুনি। কিভাবে গরুড়ের দর্প নাশ হয়েছিল। অর্থাৎ এই তারপরে কথা বলছেন নারদ। নারদ তারপর উঠে দাঁড়িয়ে সেই মাধবীর দীর্ঘ কাহিনী শোনালেন, যে মাধবীর কাহিনী আমরা ভারত কথার গ্রন্থিমোচনে আপনাদেরকে বলেছি। সেই মাধবীর দীর্ঘ কাহিনী, এবং এই মাধবীর কাহিনীর মধ্যে দিয়ে তিনি যজাতির কাহিনী শোনালেন, যে যজাতি পারলৌকিক জীবনে যিনি এতটা সমৃদ্ধ ছিলেন এবং পারলৌকিক জীবনে তার অহংকার, তার যে বিরাট একটা পতনের কারণ হয়েছিল, সেই কাহিনী শোনালেন। অর্থাৎ এই 3-4টি কাহিনী এখানে যে বিভিন্ন ঋষিদের মুখে, বিদ্বজ্জনদের মুখে উচ্চারিত হলো, তার মানে মূল বক্তব্য, সার কথা যদি আমরা বলি বা নীতিমর্ম যদি আমরা বলি, যে সেখানে দর্পনাশ, অতি দর্পে মানুষের যে কি সর্বনাশ ঘটে এবং যারা একগুয়ে ভাব নিয়ে বসে থাকে তাদের কি পরিণাম হয়, সেটাই তারা পরপর বললেন। এবং নারদ সবশেষে যে কথাটা একেবারে একটা প্রচ্ছন্ন বার্তা দিলেন দুর্যোধনের প্রতি, ধৃতরাষ্ট্রের প্রতি, যে অকারণে অহংকারী হয়ে যদি কেউ ওঠে তার পরিণামে তার পতন অবশ্যম্ভাবী, এই বার্তাটা দিলেন। এবং সেখানে নারদ শুধু তাই নয়, নারদ সরাসরি দুর্যোধনকে বললেন যে তুমি একটা বিষয় ধরে যে গো নিয়ে বসে আছো, তুমি কোনো রকম সমঝোতায় আসছো না, কিছু বুঝতে চাইছো না। এই যে তোমার ভয়ঙ্কর একটা গো, এই যে একটা অত্যাগ্রহ, মহাভারত এখানে শব্দটা ব্যবহার করেছেন অত্যাগ্রহ, অতি আগ্রহ। এই অতি আগ্রহ ব্যাপারটা আবার লক্ষ্য করবেন, কোনো একটা বিষয়ে অতি আগ্রহ এটা একদিকে ভালো এবং অন্যদিকে অত্যন্ত খারাপ। অতি আগ্রহের ফলে আমরা একটা বিষয়ের দিকে খুব এগিয়ে যাই, কিন্তু এই অতি আগ্রহ কোনো একটা বিষয় সেটা কিন্তু মানুষকে আবার ক্ষতিও করে। সেই জন্য বলছেন এই অতি আগ্রহ যখন গোয়ার তুমির পর্যায়ে চলে যায়, সেটা মানুষের ভয়ঙ্কর পতনের কারণ হয়, এটা বুঝতে হবে। এবং সেটাই তিনি বলছেন না কর্তব্য হি নির্বন্ধ হি ক্ষয়োদয়, মানে তোমার এই অতি আগ্রহ তোমার ক্ষয় উদয় করবে। নির্বন্ধ হি ক্ষয়োদয়, তোমার এই যে একটা বিষয়ের প্রতি তোমার অতিরিক্ত গোয়ার তুমি, এটা তোমার ক্ষয় সৃষ্টি করবে, তুমি সাবধান। এই যে কাহিনীগুলো এখানে পরপর উঠে আসছে এবং এখানে মহাভারতের এই সভার মধ্যে এই বিদ্বজ্জনদের যে কথাবার্তাগুলো উচ্চারিত হচ্ছে, এটার থেকে এটা একটা মেসেজ আসছে। অর্থাৎ যারা উপস্থিত শ্রোতৃবৃন্দ তারাও কিন্তু কৃষ্ণের বক্তব্যের দ্বারা তারাও তাদের কৃষ্ণের কথার দ্বারা তারাও প্রভাবিত হয়েছেন এবং সেখানেও তারা কৃষ্ণের যুক্তিটাকে মেনে নিয়ে তারা সেই যুক্তির সমর্থনে পরপর উদাহরণ তুলে এনে দুর্যোধনকে এবং তার পিতা
ধৃতরাষ্ট্রকে সাবধান করছে যে এখনো সময় আছে, নিজেদেরকে শুধরে নাও। ধৃতরাষ্ট্র বুঝতে পাচ্ছেন যে বিষয়টা কোন দিকে গড়াচ্ছে, তিনি বুঝতে, এবং সঙ্গে সঙ্গে তিনি এটাও বুঝতে পাচ্ছেন যে তিনি যে বিষবৃক্ষ তৈরি করেছেন, যে বিষবৃক্ষ নিজের হাতে রোপণ করেছেন, তাতে জল সেচন করেছেন, সেই বিষবৃক্ষ এখন ফলে ফুলে পল্লবায়িত হয়ে উঠেছে, একটা মহীরুহ হয়ে গেছে। সেটা ছোট চারা গাছ নয়, সামান্য একটা গাছ নয়, সেটা একটা মহীরুহ হয়ে গেছে, বিশাল বনস্পতির আকার ধারণ করেছে। তাকে ছেদন করা ধৃতরাষ্ট্রের একার পক্ষে আর সম্ভব নয়, এবং সেটা বুঝেই তিনি এবার, এবং যখন দেখলেন সভার পুরো নিয়ন্ত্রণটাও তার হাতের বাইরে চলে যাচ্ছে, এবং সমস্ত উপস্থিত সভার মান্যব সদস্যরা, শ্রোতৃবৃন্দরা শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে তাকেই দোষী ঠাওরাচ্ছেন, তাকেই দোষী বলে দায়ী করছেন, তখন তিনি কিন্তু অত্যন্ত ধূর্ত। এবং মহাভারতে আপনারা জানেন ধৃতরাষ্ট্রকে বলা হচ্ছে প্রজ্ঞাচক্ষু। এই প্রজ্ঞাচক্ষু মানে তার বুদ্ধিশুদ্ধি আছে, জ্ঞানগম্য আছে, কিন্তু হয় না বুদ্ধিশুদ্ধি থাকলেও, পাণ্ডিত্য থাকলেও, জ্ঞান বুদ্ধি থাকলেও, কোনটা করা উচিত অনুচিত এই জ্ঞান থাকলেও এরকম একটা হয়, এরকম একটা বিষয় দাঁড়ায় যেখানে কোনো একটা কারণে সঠিক জেনে বুঝেও সে সঠিক সিদ্ধান্তটাকে নিতে পারে না। এখানে ওই যে ধৃতরাষ্ট্রের আসক্তি, সিংহাসনের প্রতি আসক্তি, এবং এই আসক্তিটা এতটাই বেশি যে তিনি অন্যায় জেনেও সেটাকেই ধরেছেন এবং সেই অন্যায়টাকেই বাড়তে দিয়েছেন ক্রমান্বয়ে, তার নিজের মধ্যে দিয়ে, তার নিজের সন্তানের মধ্যে দিয়ে। এখন সেই অন্যায়টা এত বড় দৈত্যাকার হয়ে গেছে যে তাকে আর বোতলবন্দি করার ক্ষমতা ধৃতরাষ্ট্রের আর নেই। আর অত্যন্ত বুদ্ধিমান, আমরা বলেছি ধৃতরাষ্ট্র অত্যন্ত বুদ্ধিমান, এবং বলেই তিনি যে মুহূর্তে দেখলেন যে সবার গতিবিধি তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তিনি সঙ্গে সঙ্গে একেবারে একটা অন্যরকম ভূমিকায় দাঁড়িয়ে গেলেন। এটা জানবেন যারা ভীষণ কুটিল ধূর্ত, তারা কিন্তু ক্ষণে ক্ষণে নিজেদের চেহারা বদলায়। এইখানে ধৃতরাষ্ট্রকে দেখো, তিনি বলছেন, তিনি কৃষ্ণকে অনুরোধ করতে আরম্ভ করছেন। হ্যাঁ, তিনি কৃষ্ণকে অনুরোধ করছেন যে তিনি যেন বলে, এই ছেলেকে তো নিয়ন্ত্রণ করার আমার সাধ্যে নয়, সে তো আমার কোনো কথা শোনে না। এখন তুমি, একমাত্র তুমি যদি তাকে বুঝিয়ে শুনিয়ে একটু সঠিক পথে আনতে পারো। হ্যাঁ, বলছেন দুর্যোধন হচ্ছে অজ্ঞ দুর্যোধনং কৃষ্ণ মূর্খং শাস্ত্রাতিগং মম। বলছে আমার এই দুর্যোধনং মম, আমার এই দুর্যোধন অজ্ঞ মূর্খং শাস্ত্রাতিগং। এইখানে মোটামুটি দুর্যোধনের বিশেষণ দিচ্ছেন ধৃতরাষ্ট্র, মম দুর্যোধন, আমার দুর্যোধন। এই দুর্যোধনের বিশেষণ দিচ্ছেন তিনি। একবার বলছেন তাকে মূর্খ, হ্যাঁ, বলছেন অজ্ঞ বা মূর্খ দুটোই বলছেন, অজ্ঞও বলছেন, মূর্খও বলছেন, এবং বলছেন শাস্ত্রাতিগং। এই অজ্ঞ, মূর্খ এবং শাস্ত্রাতিগং এই শব্দগুলো একটু বুঝতে হবে। আমরা আগেই বলেছি মহাভারতের কবি
এই যে শব্দ চয়নের ব্যাপারে এত পারদর্শী, হ্যাঁ, এবং এই ঠিক এই শব্দের আর অন্য কোনো অল্টারনেটিভ শব্দ এখানে সঠিকভাবে প্রযোজিত হতে পারে না, এতটাই তিনি শব্দ চয়নে এতটাই পারদর্শী। এবার এখানে দেখুন, পিতা দুর্যোধন তার পুত্র সম্পর্কে বলছেন অজ্ঞ, বলছেন মূর্খ, বলছেন শাস্ত্রাতীত। আগে এই আমরা শাস্ত্রাতীত কথাটার অর্থ বুঝি। শাস্ত্রাতীত, শাস্ত্রাতীত মানে শাস্ত্রাতীত শব্দের হচ্ছে যাকে বলি যে সমস্ত শাস্ত্র সে জানে, সমস্ত শাস্ত্র অর্থে, শাস্ত্র অর্থে এখানে নিয়ম, যুক্তি, পরম্পরা, একে বোঝানো হচ্ছে। নিয়ম, যুক্তি, পরম্পরা এই সব কিছুর বাইরে চলে গেছে, অর্থাৎ বলি না সব কিছুর বাইরে চলে যাওয়া, সেটা হচ্ছে শাস্ত্রাতীত। অর্থাৎ শাস্ত্র বলতে এখানে নিয়ম, শাস্ত্র বলতে এখানে নীতি, শাস্ত্র বলতে এখানে যুক্তি, শাস্ত্র বলতে এখানে পরম্পরা, এইগুলোকে, এই সব কিছুর বাইরে চলে গেছে। অর্থাৎ যাকে আমরা বলি না শাসনের আওতার বাইরে চলে যাওয়া, হাতের বাইরে চলে যাওয়া, এই বাইরে চলে যাওয়া শাস্ত্রাতীত, শাস্ত্রাতীত। এইটা হচ্ছে, অর্থাৎ সে আর তাকে কোনো নিয়ম, নীতি, যুক্তি, পরম্পরা কোনো কিছু দিয়েই তাকে আর বোঝানো সম্ভব হবে না। যাকে এর কোনো কিছু দিয়েই বোঝানো যায় না, এমনই এক দুর্নীতিপরায়ণ, এমনই এক শাসনের অযোগ্য হয়ে উঠেছে, এতটাই দুর্বিনীত হয়ে উঠেছে দুর্যোধন। কে বলছেন না, তার পিতা বলছেন। দেখুন এটা কে করেছে? দুর্যোধনকে এই পর্যায়ে কে তুলে দিয়েছে? লাই দিয়ে দিয়ে, প্রশ্রয় দিয়ে দিয়ে তার পিতাই, ধৃতরাষ্ট্রই করেছেন। আবার সেই পিতাই তার ছেলে সম্পর্কে এই কথাগুলো বলছে। তিনি কি কখনো তার ছেলেকে শাসন করেছেন? শাস্ত্রের বিধির মধ্যে কোনোদিন তিনি কি তাকে আটকে রেখেছেন? কখনো করেননি তো। এতটা লাগাম ছাড়া, এতটা দুর্বিনীত হবার সুযোগ কে দিয়েছে? ধৃতরাষ্ট্রই দিয়েছে, তার পিতাই দিয়েছেন তাকে। এবার দেখুন, তারপরে বলছেন মূর্খ, বলছেন হ্যাঁ, বলছেন অজ্ঞ। দুর্যোধন কি মূর্খ? দুর্যোধন কি অজ্ঞ? অথচ মহাভারত পড়লে তো আমাদের তা মনে হয় না। দুর্যোধন অজ্ঞও নন, মূর্খও নন। তিনি শাসন ব্যবস্থাটা খুব ভালো চালাতে পারেন। এবং আপনারা মহাভারতের মধ্যেই আপনারা দেখবেন, পাণ্ডবরা যখন তাদের রাজ্য রাজধানী দাবি ছেড়ে বনে চলে গেলেন, ঠিক সেই সময়, ঠিক সেরকম পরিস্থিতিতে দুর্যোধন কি করলেন না, তিনি টাকা পয়সা দিয়ে, টাকা পয়সা ছড়িয়ে তিনি তিনটে কাজ করলেন। কারণ তার হাতে তখন কোষ এসে গেছে, রাজকোষ তার হাতে এসে গেছে। নামে মাত্র রাজা ধৃতরাষ্ট্র, কিন্তু আসল ক্ষমতা এসে গেছে দুর্যোধনের হাতে, এবং সেই সঙ্গে সঙ্গে রাজকোষ। সেই রাজকোষের কি ব্যবহার তিনি করলেন? টাকা ছড়িয়ে তিনি পাণ্ডব পক্ষীয় যত মন্ত্রী অমাত্য ছিলেন তাদের সবাইকে বশীভূত করে নিলেন। এক, যত সৈন্য সামন্ত যারা পাণ্ডব পক্ষীয় ছিল, সেনাপতি যারা ছিলেন, তাদেরকে টাকা পয়সা ছড়িয়ে, টাকা পয়সা দিয়ে তিনি নিজের অনুকূলে নিয়ে এলেন। আর কি করলেন? টাকা পয়সা দিয়ে তিনি সমস্ত প্রজাদের হৃদয় জয় করে নিলেন। অর্থাৎ যেখানে পাণ্ডবদের জয়ধ্বনি যারা তুলতেন, সাধারণ মানুষ, তাদেরকে টাকা দিয়ে তিনি কিনে নিলেন। সুতরাং দুর্যোধন মূর্খ নন, অজ্ঞ নন। তিনি জানেন, কারণ তিনি জানেন যে প্রজারা তাকে পছন্দ করেন না,
তিনি যে কাজ করছেন সেটা অন্যায় কাজ, সেটা তিনি নিজে ভালো করে জানেন। অন্যরা জানার থেকেও তিনি নিজে ভালো করে জানেন যে সততার দ্বারা অন্যায়ভাবে তিনি পাণ্ডবদের রাজ্য সমস্ত কিছু থেকে তাদেরকে দূর করেছেন, তাড়িয়ে দিয়েছেন, এবং যা কিছু করেছেন পাণ্ডবদের সঙ্গে প্রথম থেকে সবটাই অন্যায়, তিনি এবং তার পিতা। সুতরাং পাণ্ডব পক্ষের সমর্থক সেখানে প্রচুর, তাদেরকে তিনি একে একে ক্রয় করে নিলেন। সুতরাং রাজনীতির প্যাচ পয়জারগুলো দুর্যোধন খুব ভালোই জানে। তিনি অমাত্যদের ক্রয় করলেন, সৈন্য বাহিনীকে ক্রয় করলেন, এবং তিনি জনসাধারণকে তার পক্ষভুক্ত করে নিলেন। আর কি চাই? শাসন চালাবার জন্য তো এই তিনটি জিনিসেরই দরকার, সমর্থন, ভালো মতো। সুতরাং তিনি মূর্খও নন, অজ্ঞও নন। তার মানে এখানে অজ্ঞ মূর্খ বলছেন ধৃতরাষ্ট্র। অর্থাৎ ধৃতরাষ্ট্র যেন বলতে চাইছেন যে আমার ছেলে সব রকম শাসনের বাইরে চলে গেছে, সে অজ্ঞ মূর্খ, নিজেরটা সে ভালো বোঝে না, কারো উপদেশ পরামর্শ নেয় না। শুধু এইটুকু নয়, তারপরেও দেখুন, তারপরে ঠিক ধৃতরাষ্ট্র কি বলছেন? বলছেন এই যে বিদুর, এই যে ভীষ্ম, কৃপ, দ্রোণ কিংবা তার জননী গান্ধারী, তাদের কারো কথা আমার ছেলে শোনে না। হ্যাঁ, এই যে প্রসিদ্ধ ভরত বংশের হিতৈষীরা যারা বসে আছেন বিদুর, ভীষ্মের মতন, তাদের কথাও শোনে না। আসলে সে ভালো করে কারো কথাই শোনে না। না শৃণোতি মহাবাহ বচনং সাধু ভাষিতম। অর্থাৎ তিনি বলতে চাইছেন যত দোষ হচ্ছে তার ছেলে, কারণ তার ছেলে অজ্ঞ মূর্খ গোয়ার, শাসনের অযোগ্য হয়ে গেছে, তাকে আমি আর কন্ট্রোল করতে পারি না। অর্থাৎ তার প্রতি যে দোষের তীর কৃষ্ণ একেবারে তার দিকেই, ধৃতরাষ্ট্রের দিকেই তা লক্ষ্য করে তার সমস্ত সমালোচনাগুলো একের পর এক তুলেছেন। ধৃতরাষ্ট্র সকৌশলে তিনি সেই তার দিকে লক্ষ্য করা তীরের ফলাটা তিনি ইচ্ছে করেই যেন তার ছেলের দিকে ঘুরিয়ে দিলেন। বলছেন আমি অসহায়, যেন দেখাচ্ছেন তিনি অসহায়। তিনি চান পাণ্ডবদের মঙ্গল, হিত, ভালো তিনি চান, অথচ তিনি নিরুপায়, কারণ তার ছেলে তার কথা শোনে না, সমস্ত শাসনের বাইরে। আসলে ধৃতরাষ্ট্র নিজেই কি কখনো ভীষ্ম, দ্রোণের, বিদুরের কথা শুনেছেন? ধৃতরাষ্ট্র তার ছেলে তো পরে, তিনি নিজেই কি কখনো শুনেছেন? তিনি তো নিজেই তাদের কথা আগে শোনেননি। দুর্যোধন যখন এদের প্রত্যেককে এক এক করে অপমান করেছেন, এই প্রকাশ্য রাজসভায় কটু কথা বলেছেন, ধৃতরাষ্ট্র তখন চুপ করে বসেছিলেন, বসে শুনেছেন। তিনি তো তখন বলেননি ছেলেকে, তখন তিনি শাসন করেন, তাকে তো বলেননি যে এদের কথাই তোমাকে শুনতে হবে, তুমি এদের অপমান করতে পারো না। এই শাসন তো তিনি করেননি। আজকে এই মুহূর্তে ধৃতরাষ্ট্র অভিনয় করছে। এটা ভয়, খানিকটা তিনি যে ভয় পাননি তা নয়, খানিকটা ভয় তিনি পেয়েছেন, কেন তিনি বুঝতে পারছেন যে পাণ্ডবদের একটা সময় এসেছে, ন্যায়সঙ্গত প্রতিহিংসা নেবার একটা সময় এসে গেছে, এবং পাণ্ডবদের পক্ষে যে সমস্ত বড় বড় বীরের আছে, বিশেষ করে শ্রীকৃষ্ণ যখন দাঁড়িয়েছেন একেবারে পাণ্ডবদের পক্ষে, এবং শ্রীকৃষ্ণ যখন সেটা সরাসরি ঘোষণা করেছেন, তখন এই ব্যাপারটা পুরো তার হাত হিসেবের বাইরে চলে যাচ্ছে। তিনি বুঝতে পারছেন তার ছেলে কর্ণের আচ্ছাদনে আচ্ছাদিত হয়ে, দুর্যোধন বুঝতে পারছেন না স্বাভাবিক। দুর্যোধন ভাবছেন
ভীষ্ম আছেন, দ্রোণ আছেন, কৃপ আছেন, আর তাদের থেকে বড় কথা কর্ণ আছে, 11 লক্ষ অক্ষয়ণী সেনা আছে, ভারতবর্ষের বড় বড় সমস্ত রাজারা, সমস্ত সৈন্য সামন্ত তারা আছে। অতএব এদের জোরেই, কর্ণের জোরেই তিনি অর্জুন সহ সমস্ত পাণ্ডবদেরকে জয় করে ফেলতে পারবেন। এই জায়গাটা যেটা ধৃতরাষ্ট্র বুঝতে পাচ্ছেন, ভয়টা কোন জায়গায়, কৃষ্ণের থেকে যে ভয়, এই কৃষ্ণের গুরুত্বটা তার ছেলে বুঝতে পারছে না। এই জায়গাটাই ধৃতরাষ্ট্রের ভয়, এই জায়গাটাই শুধু ধৃতরাষ্ট্রের ভয়। না হলে আর কোনো কিছুকে ধৃতরাষ্ট্র তেমন পাত্তাই দিতে চান না, গুরুত্বই দিতে চান। ঠিক সেই জন্যই তিনি এখানে একটা অভিনয় করছে, খানিকটা ভয় পেয়েছেন আর খানিকটা অভিনয়, এই মিলিয়ে মিশিয়ে তিনি পাচ্ছেন। তিনি সেই জন্য একেবারে যেন কৃষ্ণকেই একেবারে ওই গুরু ঠাকুর মেনে তাকেই তিনি অনুরোধ করছেন যে অনুসাধি দুরাত্মানং স্বয়ং দুর্যোধনং নৃপু। আমার এই ছেলে বড় দুরাত্মা, দুর্বিনীত হয়ে গেছে, সমস্ত শাসনের বাইরে চলে গেছে, আর তুমি ওকে দেখো, একটু উপদেশ দিয়ে ভালো কথা বলে তাকে একটু পথে ফেরাতে পারো কিনা। এখানে শব্দটা মহাকবি ব্যবহার করছে অনুসাধি দুরাত্মানং স্বয়ং দুর্যোধনং নৃপং। তুমি এই দুরাত্মা পুত্র দুর্যোধনকে যদি অনুসাধি, একটু উপদেশ দিয়ে, একটু ভালো কথা বলে তাকে যদি একটু পথে আনতে পারো, একটু দেখো না, এ তো আমার সমস্ত শাসনের বাইরে চলে গেছে, কারো কথাই সে শুনছে না, মায়ের কথা শুনছে না, আমাদের কোনো হিতৈষীর কথা শুনছে না, এবার তুমি একটু দেখো না। এইখানে যে শব্দটা ব্যবহার করছে অনুসাধি, এই যে সাধি শব্দটা, সাধি শব্দর মানে হচ্ছে আমাকে উপদেশ, সাধি। এই শব্দটা মনে পড়ছে গীতার মধ্যে আছে, অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখে খানিকটা ভয় বিহ্বল হয়ে বলছেন স্বাধি সাধি মাং তাং প্রপন্নম, তুমি আমাকে সেই উপদেশ দাও, আমি তোমার প্রপন্ন হয়েছি। কিন্তু এখানে তফাৎ আছে, এখানে তফাৎ আছে। অর্জুন প্রপন্ন হয়েছিলেন, অনুগত হয়েছে, কমপ্লিট সারেন্ডার করেছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র সারেন্ডার করছে না, তিনি প্রপন্ন হননি, তিনি শুধু বলছেন আমি অনুসাধী, আর তুমি আমার ছেলেকে উপদেশ দাও, কিন্তু কমপ্লিট সারেন্ডার করছেন না। তিনি একটা চালের, এখনও তিনি একটা কূটনৈতিক পাল্টা চাল দিলেন শ্রীকৃষ্ণের বক্তব্যের বিপরীতে। এই ব্যাপারটা কেমন জানেন, এই সময় সারা পৃথিবীর দিকে যদি আপনারা বর্তমান সময়ের দিকে তাকান, তাহলে এর খানিকটা ধারণা করতে পারবেন। অর্থাৎ আমরা বলি মহাভারত কতটা রেলেভেন্ট এখনকার সময়ও, তার বা এখনকার সময়ে সারা বিশ্বে যে ঘটমান বিষয়ের সাথে আমরা মহাভারতকে চমৎকারভাবে রিলেট করতে পারি। ঠিক দেখুন, এই যে সারা বিশ্বব্যাপী একটা যুদ্ধের বাতাবরণ, এই অনেকে বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, লেগে যেতে পারে, একটা ভয় পাচ্ছে। হ্যাঁ, অনেকে আপনারা ওই গাড়ির সমস্ত পেট্রোলগুলো গিয়ে বেশি বেশি করে ভরে নিচ্ছেন, কি জানি আবার পেট্রোলের যেভাবে ওই ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ, আবার তার মধ্যে আমেরিকা ঢুকে পড়েছে, হ্যাঁ, সেখানে আবার এই পেট্রোলের দাম বেড়ে যায় নাকি, এরকম একটা হয় নাকি। অনেকে বেশ কিছু জিনিসপত্র ঘরে কিনে রাখেন। এই যখন লক্ষ্য করবেন ভারত পাকিস্তানের একটা ওই ব্লাস্ট হলো, অনেকেই আমাদের পরিচিত, অনেকেই অনেক চাল টাল কিনে রেখেছিল,
একটা ভয়, মানে একটা লাগবে এরকম একটা আশঙ্কা করছেন। আবার অনেকে তখন আশঙ্কা করেছিলেন একটা ভয়ঙ্কর যুদ্ধ হবে, সব ঠান্ডা মেরে গেল। আবার এখন অনেকের মনে হচ্ছে যে এটা তৃতীয় যুদ্ধ লেগে যেতে পারে, কারণ যুদ্ধটা হচ্ছিল ইরান আর ইসরায়েলের মধ্যে, সেখানে আবার আমেরিকা এসে নাক গলিয়ে দিয়েছে। হ্যাঁ, আমেরিকা গিয়েও ভীষণ ভয়ঙ্কর সমস্ত মানে পারমাণবিক নয় কিন্তু ওই ধরনের বড় বড় সমস্ত ব্লাস্টিং করিয়েছেন ইরানে, অর্থাৎ সরাসরি প্রত্যক্ষভাবে খানিকটা ঢুকে পড়েছেন। সুতরাং একটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ভয় পাচ্ছেন অনেকে, এরকম একটা ভাবনা আসছে, এগুলো আসছে। তো ব্যাপারটাকে ওই যারা একেবারে খুব যুদ্ধের বিষয় টিষয় নিয়ে খুব এক্সপার্ট, তাদের অতটা এক্সপার্ট হবার কথা বলছি না, অত এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে ভাবতে হবে না, অত এক্সপার্টিজম নিয়ে চিন্তা করার কথা। একটু সাধারণভাবে যদি আপনারা চিন্তা করেন, এই যে ঘটনাগুলো ঘটছে সারা পৃথিবীতে, সামান্য বুদ্ধি নিয়ে, একটু বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আপনারা বিচার বিশ্লেষণা করেন, তাহলে এইটাকে আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে যে এই যে দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, হ্যাঁ, বা এই যে একটা যুদ্ধ ব্যাপারগুলো হয়, সেখানে তার মিত্র গোষ্ঠী কি কখনো এগিয়ে আসে এই যুদ্ধটা থামাবার জন্য? তাই যদি হয়, তাহলে ইসরায়েলের সাথে এতদিন ধরে চলা প্যালেস্টাইনের যুদ্ধ বা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ, কিংবা এই পাকিস্তানের সাথে ভারতবর্ষের, কিংবা ইউক্রেনের যে যুদ্ধ, এই যে যুদ্ধ এবং আরও বিভিন্ন প্রান্তের যে সমস্ত যুদ্ধগুলো চলছে, এই যুদ্ধগুলো এবং আরব দেশগুলোর বিভিন্ন সময়ের যে যুদ্ধ, এই যুদ্ধগুলো কি হতো? এই যুদ্ধগুলোর পেছনে লজিকটা কি? এতদিন ধরে যুদ্ধ যে চলছে, হ্যাঁ, প্রায় শেষ না হবার একটা লক্ষণ আমরা দেখি। চলমান যুদ্ধ চলছে বছরের পর বছর ধরে। এর কারণটা কি একবার ভেবে দেখুন তো। আপনাদের কি মনে হয় আমেরিকা একেবারে ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়ে ইরানকে একেবারে শেষ করে দেবে? তাই কি সেরকম মনে হয় কি? এটা ভুল। ইউএস ইরানকে বরং বাঁচাবে। তার মানে ইরান যতই ইসরায়েলকে রক্তাক্ত করে দিক না কেন, সেখানে ইউএস আসবে, আমেরিকা আসবে, ইরানের উপরে কিছু বোমা বর্ষণ করবে, কিন্তু সম্পূর্ণ ইরানকে ধ্বংস করবে না, শেষ করবে না। আসলে যদি সারা পৃথিবী জুড়ে শান্তি নেমে আসে না, তাহলে এই মুনাফাকামী রাষ্ট্রগুলো তো শেষ হয়ে যাবে। যে খুব চমৎকার কথা বলা হচ্ছে, পিস কিলস প্রফিট। শান্তি মুনাফাকে শেষ করে দেয়। তো মুনাফাকামী রাষ্ট্রগুলো কি কোনো মূল্যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে দেবে? কোনো দাম্ভিক আগ্রাসী রাষ্ট্র কিংবা যারা যুদ্ধাস্ত্র বিক্রি করে বা বিশাল শক্তিমান যে সমস্ত দেশগুলো আছে, যে কয়েকটি দেশ আছে যারা সারা পৃথিবীর যেন মালিকানা ইজারা নিয়ে বসে আছে, তারা কি কোনো মূল্যে চাইবে পৃথিবীতে শান্তি নেমে আসুক? তারা কি চাইবে? কখনো চাইবে না। হ্যাঁ, এবং সেখানে ইসরায়েল যাই করুক না কেন, তারা ইরান বাঁচুক, এটা আমেরিকা চাইবে। ইরান বাঁচুক, ইরান ধ্বংস হয়ে যাক, এটা আমেরিকা চাইবে না। ইরান রক্তাক্ত হয়ে চিৎকার করতে করতে, হ্যাঁ, ব্লিডিং, স্ক্রিমিং, এই অবস্থাতেও ইরান মাস্ট লিভ,
ইরান বেঁচে থাকুক, এবং সেই ইরানই সেই রকম একটা রক্তাক্ত আক্রান্ত ইরানই আমেরিকার প্রয়োজন। দ্যাট ইজ দ্য, সেটাই হচ্ছে রিয়েল আমেরিকান বা বড় কোনো এরকম যুদ্ধাগ্রাসী বা যারা যুদ্ধাস্ত্র বিক্রি করে বা মুনাফা লোভী বড় বড় শক্তির এটাই এসনা, এটাই বাসনা, এটাই তাদের কাম্য। হ্যাঁ, ইসরায়েল চাইবে একেবারে ইরানকে শেষ করে দিতে, সেটা চাইবে, কিন্তু একেবারে লাস্ট সেকেন্ডে এসে ইউএস ইসরায়েলকে থামিয়ে দেবে, ইরানকে বাঁচিয়ে রাখবে। যেরকম পাকিস্তানকে বাঁচিয়ে দিল, যে মুহূর্তে ভারতবর্ষ এইবার একেবারে পাকিস্তানের ঘাঁটির ভেতরে ঢুকে তাকে শেষ করে দিতে চেয়েছিল, ঠিক সেই মুহূর্তে এসে দেখলেন আমেরিকা এসে বললেন আমি দুটো দেশের মধ্যে শান্তি যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছি। কে হে তুমি যুদ্ধবিরতি ঘোষণা করে দেবার? কিন্তু সে না ভেতরে ঢুকে পড়েছে। কোথায় না, যেই মুহূর্তে ভারতবর্ষ একেবারে পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রের উপরে ব্লাস্ট করেছে, সেই মুহূর্তে সে, কারণ আমেরিকা চায় পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায়, এখানে যদি শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়, ভারত যদি পাকিস্তানের সাথে ভারতবর্ষের একটা মৈত্রী সম্বন্ধ হয় না, ব্যাপারটা হিসেব করে দেখুন, পাকিস্তান আর ভারত এক হয়ে গেল, তাহলে ভারতের কত অর্থ বেঁচে যাবে, পাকিস্তানের কত অর্থ বেঁচে যাবে, কত প্রাণ বেঁচে যাবে, ইকোনমি কোন হারে গ্রোথ করবে, এবং এটা একটা বড় কত শক্তিশালী একটা দেশ হয়ে উঠবে। এবং এইখানে দেখবেন তখন পাকিস্তান শুধু না, তখন সেই চারপাশে যেই সমস্ত দেশগুলোকে ব্রিটেন ভাগ করে দিয়েছিল, অর্থাৎ বাংলাদেশ, বার্মা, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সব ভারতের মধ্যে এক হয়ে যাবে। ভারত একটা বিরাট শক্তি হয়ে যাবে। কোন যুদ্ধকামী দেশ, কোন স্বার্থপর দেশ, মুনাফাকামী দেশ এটা চাইবে এই শান্তি প্রতিষ্ঠা হোক, নতুন আরেকটা শক্তি? যে সুতরাং ইউএস চাইবে ইরান বেঁচে থাকুক, পাকিস্তান বেঁচে থাকুক, জ্বলতে জ্বলতে, র্যাগিং হতে হতে, রক্তাক্ত হতে হতে, ধর্ষিত হতে হতে, তবুও দেশগুলো বেঁচে থাকুক, এরকমই চায়। যদি আজ ধরুন ইরান যদি আজকে ফল করে যায়, ফল অফ ইরান যদি হয়, তাহলে ডলারের যে প্রবাহ, ডলারের যে জয় জয়কার, ডলারের যে দম্ভ, সেটা সব শেষ হয়ে যাবে, তাই না? কারণ সৌদি আরবিয়া আর যুদ্ধাস্ত্র আমেরিকার থেকে কিনবে না, কাতার শক্তিমান হয়ে যাবে, আরব ইউনিটি একটা বিরাট শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে, আমেরিকা এসব দেশের উপর তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। কারণ মনে রাখবেন, কম বেশি 110 বিলিয়ন অস্ত্রশস্ত্র সৌদি আরবিয়া আমেরিকার থেকে কেনে, মোটামুটি 23-24 বিলিয়ন ডলার ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, তারা আমেরিকার থেকে যুদ্ধাস্ত্র কেনে। 12 থেকে 13 বা 14 বিলিয়ন ডলারের অস্ত্র কাতার কেনে আমেরিকার কাছ থেকে। এই যে এত বিলিয়ন ডলারের যে বাজার, সেটা নষ্ট হয়ে যাবে না আমেরিকা? আমেরিকা চাইবে এই সমস্ত ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হোক। কখনো কোনো যুদ্ধকামী দেশ আমেরিকার মতন, চীনের মতন, রাশিয়ার মতন, তারা চায় সারা পৃথিবীতে শান্তি নেমে আসুক, কখনো কোনো মূল্যে তারা চাইবে। ব্রিটেন কি সে সময় চেয়েছিল?
ভারতবর্ষের মধ্যে একটা অখণ্ড শান্তি থাকুক। অশান্তি থাকুক বলেই তো তারা ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করে গেছে, শাসনও করেছে, ভাগও করেছে। কখনো কোনো স্বৈরাচারী শাসক চায় না দেশের মধ্যে একটা সম্প্রীতি বজায় থাকুক। কোনো শাসক, কোনো স্বৈরাচারী শাসক, সে যে কোনো নামেই আসুক না কেন, দরকার নেই সে একনায়কতন্ত্র হবে, সে ডেমোক্রেটিক, নিজের নামও সে ডেমোক্রেটিক গভর্নমেন্ট বলতে পারে। পৃথিবীতে তো কোরিয়ান সরকার আছে, ডেমোক্রেটিক সরকার। সেখানে কি ডেমোক্রেসি কিছু আছে? ডেমোক্রেসি নাম থাকলেই সেখানে ডেমোক্রেসি থাকে না। ডেমোক্রেসির ছদ্মবেশে, সোভারেনিটিস ছদ্মবেশে সেখানে কিন্তু স্বৈরাচার চাই, স্বেচ্ছাচারিত্ব চাই। এবং এই স্বেচ্ছাচারী রাষ্ট্র শাসক তারা কখনোই চায় না তাদের দেশে বা চারপাশে শান্তি বজায় থাকুক। শান্তি বজায় থাকলে তাদের কন্ট্রোল থাকে না, তাদের বাজার থাকে না, তাই না? মজার ব্যাপার দেখুন, ইরান কিন্তু আমেরিকাকে তেল বিক্রি করে না, ডলারেও নিয়ে সে ব্যবসা বাণিজ্য করে না, তবু ইরান বেঁচে থাকুক আমেরিকা চাইবে। কারণ ইরান যুদ্ধ করবে, ইরান এই সমস্ত দেশগুলোকে আক্রমণ করবে, এই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলবে, তাহলে তার অস্ত্র বিক্রি হবে, সোভিয়েত রাশিয়ার অস্ত্র বিক্রি হবে, চীনের অস্ত্র বিক্রি হবে। এরকম যারা যুদ্ধাস্ত্র বিক্রি করে যে সমস্ত বড় বড় রাষ্ট্র, তারা কখনোই চায় না কোনো মূল্যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক। হ্যাঁ, কারণ এরা চায় এমন একটা শয়তান পৃথিবীতে বেঁচে থাকুক যে খুব দুর্বলও নয়, আবার খুব শক্তিমানও নয়, তাদের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। অথচ তাদের অঙ্গুলি হেলনে সেই শয়তানেরা পৃথিবীর অন্যান্য সব জায়গায় গিয়ে অশান্তি সৃষ্টি করবে, যুদ্ধ করবে, এবং তাদের যুদ্ধাস্ত্র বিক্রি হবে, তাদের মুনাফা হবে। এইটাই বুঝতে হবে। ঠিক এইবার মহাভারতের দিকে দেখুন, ধৃতরাষ্ট্র কখনো শান্তি চান না, তার ছেলে কখনোই কোনো মূল্যেই চায় না এই যুদ্ধ বন্ধ হোক। যখন কৃষ্ণ এই শান্তি প্রক্রিয়া নিয়ে এসছেন, তখন তারা ভয় পেয়েছেন, কারণ কৃষ্ণের যা ব্যক্তিত্ব, তারা ভয় পেয়েছেন। তার কুরু সভার অন্যান্য সদস্যরা কৃষ্ণের দ্বারা প্রভাবিত হয়ে তারা ওই শান্তি প্রক্রিয়ার সায় দেয় কিনা, এত বড় যুদ্ধটা ভেস্তে যায় কিনা, যুদ্ধটা প্রাণপণ চেয়েছেন দুর্যোধন, কোনো মূল্যেই যুদ্ধ সে বন্ধ করতে চায় না। এবং ধৃতরাষ্ট্র, তার কি বাসনা ছিল পাণ্ডবদের রাজ্য, তাদের অধিকার ফিরিয়ে দেবার? তিনি কি শান্তি চেয়েছেন? তিনি তো চাননি। তিনি যদি শান্তি চাইতেন তাহলে তো এই যুদ্ধ হবার কথাই নয়। পাণ্ডবেরা কি দাবি করেছে? 5টা মাত্র গ্রাম চেয়েছে, তাদের নিজেদের রাজধানী আর তার সঙ্গে 4টি, এই তো তাদের চেয়েছে, অতি সামান্য, সেটাও তো দেয়নি। তার ছেলে দুর্যোধন আগ বাড়িয়ে বলেছে সূচাগ্রও দেব না, সেখানে তো ধৃতরাষ্ট্র চুপ করেছিলেন, একটা কথাও বলেননি, ছেলের কথাতেই সায় দিয়ে গেছে। অতএব এরা এই ধরনের শক্তি, তারা কিন্তু শান্তি চায় না, তারা যুদ্ধ চায়। তাহলে আজকে কেন? খানিকটা ভয় পেয়েছে, কারণ বুঝেছেন কৃষ্ণের শক্তিটা কম বড়, এটা বিরাট শক্তি, এবং কৃষ্ণের সঙ্গে যে বিশাল যদুবিষ্ণু শক্তি আছে সেটা ভয়ঙ্কর পরাক্রম, তার থেকে কৃষ্ণের বুদ্ধি, তার কটুবুদ্ধি, এটাকে ভয় পান ধৃতরাষ্ট্র। কারণ ধৃতরাষ্ট্র রাজনৈতিক প্রজ্ঞা তার পুত্রের থেকে অনেক বেশি, সেই জন্যই তাকে প্রজ্ঞাচক্ষু বলা হয়েছে। এই বুদ্ধিটুকু, সামান্য বুদ্ধিটুকু কিন্তু দুর্যোধনের ছিল না। সেই জন্যই সে ওই কর্ণ
আর কয়েকজন তার চারপাশে যারা বসে আছেন তাদের শক্তিতেই তিনি ভেবেছেন। আর তিনি ভেবেছেন এই ভীষ্মদ্রোণ এরা তার হয়েই যুদ্ধ করবে। এই তিনি সেই তার চোখের মধ্যে একটা ঠুলি পড়ানো আছে, একটা অহংকারের ঠুলি, একটা গর্বের, একটা দম্ভের ঠুলি। এই অর্থে হ্যাঁ, দুর্যোধন অজ্ঞ, আর দুর্যোধন মূর্খ, কারণ তিনি তার দূরদৃষ্টিটা নেই, রাজনৈতিক দূরদৃষ্টি তার নেই, সেটা তার পিতার আছে। সুতরাং তার পিতা সেটা ভয় পেয়েছেন, ভয়টুকু পেয়েছেন, এবং এই ভয়টাকে কাটাবার জন্য না শান্তি, না তিনি শান্তি চাইনি, যুদ্ধবন্ধ না তিনি যুদ্ধবন্ধও চাননি, তিনি এখানে আরেকটা চাল দিলেন, মাত্র সুকৌশলে চাল দিলেন। তার দিকে যে তাক করা তীরটা, তার অভিমুখটা তিনি যে একটু ঘুরিয়ে দিলেন, সেটা ঘুরিয়ে তার ছেলেকে শিখণ্ডী করে ছেলের সামনে রেখে তিনি আবার সেটা ঘুরিয়ে দিলেন কৃষ্ণের দিকে। আমি তো পারছি না বাপু, তুমি দেখো যদি করতে পারো, দেখো যদি তুমি যুদ্ধটা থামাতে পারো, আমার হাতের বাইরে। বড় চাল দিলেন কিন্তু ধৃতরাষ্ট্র। আগামী পর্বে দেখব এরপর কি হলো, অর্থাৎ ঠিক শ্রীকৃষ্ণ এই প্রতিযুক্তিতে কি বললেন সেটা আমরা শুনব আগামী পর্বে। আরেকটা কথা, আপনাদের যদি এই পর্ব ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে।